আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ব্যঞ্জন বর্ণ অথবা ধ্বনি। ব্যঞ্জন বর্ণ নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। ব্যঞ্জন ব্যঞ্জন জিনিসটা কি? আমরা জানি বর্ণ, মোট বর্ণমালা। যদি কেউ আপনাকে প্রশ্ন করে বর্ণমালা কয়টা, অনেকে মনে ফেলে বর্ণমালা মনে হয় 50টি। না, বর্ণমালা হলো মাত্র একটি। আর যদি বলে বর্ণ কয়টি, তখন বর্ণ হবে কয়টা? 50টি। এর মধ্যে যদি বলে স্বরবর্ণ, স্বরবর্ণ হলো 11টি। আর ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ হলো কয়টা? 39টি। এই মোট বর্ণ হলো 50টা, আর বর্ণমালা একটা। ইংলিশ অনেক সময় যদি আপনাকে প্রশ্ন করে যে অ্যালফাবেট কয়টা, অ্যালফাবেট একটি, আর লেটার লেটার 26টি। এটা মাথায় রাখবেন, প্রশ্নের মধ্যে অনেক সময় গোলমাল লাগিয়ে দেয়। যাই হোক, ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন কি? যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, সেটাই ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কি? যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে উচ্চারিত হতে পারে, সেটাই কি? স্বরবর্ণ। ব্যঞ্জন বর্ণের মধ্যে কি স্বরবর্ণ কি উজ্জ আছে, আমরা বলতে পারি। যেমন উজ্জ আছে কিভাবে? আমরা বলি কি যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? স্বরবর্ণের রূপ সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। কার কয়টা আছে? কার আছে 10টি, কিন্তু স্বরবর্ণ হলো মোট 11টি। কার 10টি, একটার কার নাই, সেটা কি? অ। অ এর কার নাই, তাই ওকে বলা হয় কি? নীলিন বর্ণ। দেখেন, নীলিন কিন্তু বিলীন নয়। এটা কি? ব্যঞ্জনের সাথে মিশে আছে, তাই ওকে বলা হয় নীলিন বর্ণ। আবার ওকে আবার কেউ কে বলে রংহীন বর্ণ। রংহীন বর্ণ। তার মানে কি? ও মিশে আছে কিভাবে? আমি যদি বলি ম, এই যে ম সমান সমান ম। আমরা যদি বলি ক, এই যে কি বললাম? ক, এই যে ও কিন্তু আসতেছে। তার মানে কি? ওটা মিশে আছে বিদায় এটাকে বলা হয় নীলিন, রংহীন। রং নাই, উজ্জ্বল থাকে ব্যঞ্জন বর্ণের সাথে। ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। এটা ব্যঞ্জন বর্ণের একটা দিক, দুর্বল দিক। দুই ভাগে আমরা এটা ভাগ করতে পারি। আমরা ব্যঞ্জনটাকে দুই ভাগে যদি আমরা এটা ভাগ করি, একটা হলো স্থান অনুসারে, একটা হলো রীতি অনুযায়ী। স্থান অনুযায়ী এটাকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি, আর রীতি অনুযায়ী এটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। স্পর্শ বর্ণ কয়টি আসতে পারে? স্পর্শ বর্ণ কয়টি? আমি মনে রাখার কৌশল দিচ্ছি। স্পর্শ বর্ণ, স্পর্শ বর্ণ। আচ্ছা, স্পর্শ বর্ণ যদি আমি এটা হিসাব করি, দেখেন তো। স্পর্শ, টাচ। স্পর্শ বর্ণ হলো, আমরা যদি বলি কম হলে স্পর্শ হয়। কি বললাম আমি? কম হলে স্পর্শ হয়। দেখেন এই মার্কারটা আমি পুরোপুরি ভাবে আমি ধরে রাখছি। হ্যাঁ, এটা কিন্তু পুরোপুরি ভাবে ধরা, কিন্তু আমি যদি এটাকে টাচ করি, তার মানে ধরার ব্যাপারটা কি? কম হয়। তার মানে ধরার ব্যাপারটা পুরোপুরি হয় না, কম হয়। তার মানে এখানে কি? পুরোপুরি ধরা তো ধরা, ক্যাচ। আর যদি ধরার ব্যাপারটা কম হয়, যেমন আমি এটাকে টাচ করলাম, তখন মানে কি? কম হলে স্পর্শ হয়। তার মানে এখানে ক থেকে ম পর্যন্ত আছে না, এই যে ক থেকে ম পর্যন্ত, এই 25টি বর্ণই হলো স্পর্শ বর্ণ। তার মানে আমরা স্পর্শ বর্ণ কয়টা লিখতে পারি? 25টি। ক থেকে ম পর্যন্ত স্পর্শ বর্ণ 25টি। শীষ বর্ণ কয়টা? শীষ বর্ণ, শীষ বর্ণ, শীষ বর্ণ 4টি। 4টি কি কি? আচ্ছা, আমরা যখন শীষ দেই, জিহ্বার যে আগাটা, এটা কিন্তু আসলে একটা উষ্ণতা তৈরি করে, একটা গরম তৈরি করে। তখন তার মানে আমরা এই অনুপাতে বলতে পারি যে শীষ দিলে, শীষ দিলে উষ্ণ হয়, উষ্ণ হয়। আচ্ছা, এই শীষের মধ্যে আমরা শীষ যখন দিই, আমরা এখানে আমরা যদি শীষটা আসলে লম্বা দিতে চাই, তার মানে এখানে বোঝা যায় কি? 3টা স্বই মনে হয় যে অন্তর্ভুক্ত। যেমন কি? তালব্য স, মূর্ধন্য স, দন্ত স।
এই 300 আর এই হয়ের মধ্যে আছে কি হ, এই চারটা মিললে হলো হলো কি শেষ বর্ণ। তাহলে মানে শেষ বর্ণ চারটা কি কি, এই যে তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, হ, এই চারটা হলো শেষ বর্ণ। আচ্ছা, আরেকটা আছে অন্তস্থ বর্ণ কয়টা, এটা মূলত অন্তে থাকে বিদায় এটার নাম হলো অন্তস্থ। অন্ত মানে মধ্যে, শেষ বর্ণ এবং স্পর্শ বর্ণ এর অন্তে অবস্থান করে বিদায় এটার নাম কি অন্তস্থ বর্ণ। অন্তস্থ বর্ণ, অন্তস্থ বর্ণ কয়টা, অন্তস্থ বর্ণ চারটি। কি কি আমরা যদি বলি মনে রাখার জন্য, অন্তে রবে জল, এটা মনে রাখবেন, অন্তে রবে জল। এই যে অন্ত বলতে অন্তস্থ বর্ণ আর বর্ণ হলো চারটা, রবে জল মানে এই যে র ব জ ল, এই চারটাই মূলত কি অন্তস্থ বর্ণ। আশা করি জিনিসটা বুঝছে। ফলা কয়টা, ফলা হলো 6টি। ফলা 6টা কি কি এটা আমরা মনে রাখতে পারবো। আমরা যদি বলি মনে রবে জল, এই যে মনে রবে জল, এই যে 6টা ম ন র ব জল, এই 6টা হলো ফলা। তবে এখানে অনেক ক্ষেত্রে এই ন বলতে 2টা নকে ধরা হয়, কিন্তু যদি এমসিকিউর মধ্যে 6টা থাকে আমরা 6টা আনসার লাগবে 6টা, যেমন দন্ত ন এবং মূর্ধন্য ন, এখানে 6টা 1 2 3 4 5 6, এই 6টা ফলা হলো 6টা। এই জন্য মনে রাখবেন কিভাবে, মনে রবে জল, তার মানে এই 6টি হলো কি ফলা। এখানে আসলে ফলা বলতে কেন দেখেন, আমরা এখানে কি লিখলাম, ধরুন আমি এখানে লিখলাম জ, এই যে এটা হলো পুরা জ। ফলা মানে পাল্টা, যেমন আমি লিখতে পারি এই যে জ ফলা, এই যে এটা বাদ দিই, এই যে ফলা হয়ে গেছে। আমরা এইভাবে লিখতে পারি ব্যয়, এই যে ব্যয়, এই লো ফলা। তার মানে কি 100 টাকা ছিল 50 টাকা ব্যয় করে ফেলছি, মানে ফলা মানে কি পাল্টা, আর 50 টাকা রয়েছে, এই যে ফলা। বক্র, এই যে বক্র, এই যে এই রর ফল একটা ফালটা আমি এখানে লাগালাম, এটা কিন্তু একটা ফালটা রর ফলা, পুরা রটা না। এখানে বক্রটা কিন্তু আমি ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি ব ক, এই যে র, এই রর অংশটা কিন্তু ফালটাটা এখানে কিন্তু আইসা পড়ছে। এবার একটা ফালটা, এই যে ফালটাটা আইসা পড়ছে, এই যে আমি এইভাবে লেখা আমি অর্ধেকটা লিখে দিলাম, এই যে এই যে কর মধ্যে অর্ধেকটা রেখে দিলাম, এই যে এখানে কিন্তু বক্র হয়ে গেল। যেমন এটা আমি যদি আবার এইভাবে লিখি বার্মা, এই যে বার্মা, এই যে আরেকটা ফল হয়, আমরা এইভাবে ফালটাটা রর আমরা একটা এইভাবে ফালটাটা আমরা দিতে পারি, এই যে এই ফালটাটা, এই যে রর ফালটাটা, কিন্তু আমি এটা পুরোটা র বানাতে পারি। তার মানে আমি যদি এখানে শুধু অর্ধেকটা দিয়ে ফালটাটা দিই তখন কিন্তু এখানে বার্মা হয়ে যায়। তার মানে এটা কি মানে ফালটা। তারণজাত বর্ণ হলো মাত্র 2টা, যেমন তারা খেলে মানুষ পিছনের দিকে যায়, যেমন আমরা বলি কি র, মানে জিহ্বার আগাটা পিছনের দিকে যায় তারা খেলে। তো এই তারণজাত বর্ণ হলো 2টা, 2টা ব্যতিক্রম র আছে না, এই যে এই 2টা র হলো তারণজাত বর্ণ। পার্শ্বিক, পার্শ্বিক বর্ণ হলো একটা। পার্শ্বিক বর্ণ কি, যখন আমরা কথা বলি তখন জিহ্বার দুপাশ দিয়ে বাতাস বের হয়, তাই এটার নাম দেওয়া হচ্ছে মূলত কি পার্শ্বিক বর্ণ। আসলে ব্যঞ্জন বর্ণগুলা স্বরবর্ণগুলা খুবই বৈজ্ঞানিক, কত ক্যালকুলেটিভ যদি আমরা চিন্তা করি। পার্শ্বিক বর্ণ কি, দিক থেকে যখন বাতাসটা বের হয়ে যায়, আমরা যখন উচ্চারণ করি ল, এই যে ল, তখন জিহ্বার আগাটাকে উপরে লাগে, এরপর 2 পাশ দিয়ে বাতাস বের হয়ে যায়, 2 পাশ দিয়ে বাতাস বের হয় বিধায় এটার নাম কি পার্শ্বিক বর্ণ। যেমন আমরা এখানে লিখতে পারি এই যে ল, পার্শ্বিক বর্ণ কয়টা, একটা ল। কম্পনজাত বর্ণ হলো একটা। কম্পনজাত মানে কি, কম্পন মানে কাঁপে, যখন আমরা এই বর্ণটা উচ্চারণ করি, একটা বর্ণ যদি আমরা উচ্চারণ করি স্পেশালি, তখন কি পুরো গলাটা কাঁপিয়ে ফেলে, কাঁপে, তাই এটার আমি কি কম্পনজাত। যেমন আমরা যদি বলি এই যে র, আমরা বলি কি চানাচুর, এই যে কাঁপতেছে, এই যে চানাচুর, জিহ্বার গলা পর্যন্ত কাঁপে, কাঁপে বিদায় এটার নাম র, আমরা কি বলি র। তাই এখানে এটা কি কম্পনজাত বর্ণ একটি র। আনুনাসিক হলো যখন আমরা উচ্চারণ করি, নাসিককে উচ্চারণ করি, নাক দিয়ে উচ্চারণটা বের হয়, তাই এটার নাম আনুনাসিক। যেমন আমরা যদি বলি পচা, এই যে উচ্চারণটা কি নাক দিয়ে আসছে, হ্যাঁ, পাঁচ পচা, এই কারণেই কিন্তু আনুনাসিক বর্ণ। আনুনাসিক বর্ণ কটা, একটা, এই যে চন্দ্র বিন্দু, এই যে একটা চন্দ্র লিখবেন, একটা বিন্দু দিবেন, এটা কি আনুনাসিক। কারণ কি, যখন যে বর্ণটা মধ্যে চন্দ্রবিন্দুটা থাকে এটা উচ্চারণটা নাসিক্য হয়, তাই আনুনাসিক। নাসিক মানে নাক, তাই এটার নাম কি
আনুনাসিক বর্ণ কোনটা একটা চন্দ্রবিন্দু। আর এখানে বর্ণ একটা আছে, সেটা হলো পরাশ্রয় বর্ণ। পরাশ্রয় পরাশ্রয় বর্ণ তিনটি। পরাশ্রয় মানে কি, এরা পরের উপর আশ্রয় ছাড়া এরা কোনো কাজ করতে পারে না, নিজে নিজে উচ্চারণ হতে পারে না। পরাশ্রয় বর্ণ কেন, এরা পরের উপর আশ্রয় ছাড়া কোনো কাজ করতে পারে না, নিজে নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, বাক্যের মধ্যে তারা শব্দের মধ্যে ব্যবহৃত হইতে পারে না, পরের উপর আশ্রয় করে বিদায় এগুলোর নাম মূলত কি পরাশ্রয়। তিনটা কি কি, অনুসার, বিসর্গ, আর এই হলো চন্দ্রবিন্দু। ও নিচে চন্দ্রবিন্দু, ও এই টান, তখন এইটা ঠিকই রয়ে গেছে, এই যে টান ঠিকই রয়ে গেছে। এইটা ও থেকে জন্মটা, এই বর্ণটা জন্ম নিছে, এটা মূলত মৌলিক বর্ণ। ঠিক তেমনি হর নিচে যদি আমরা এটা দিতে যাই, এই যে হর নিচে এই যে হর মাথা গুল হয়েছে, এটা আবার গুল হয়ে এরকম হয়ে গেছে। কি হয়ে গেছে, যেমন আমরা লিখি এখানে বাহ, আমরা যদি এখানে লিখি এই যে বাহ, এটা না লিখে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, এই বাহ হয়ে গেল। ঠিক তেমনি ভাবে আমরা এখানে বাংময় যদি লিখি আমরা কিন্তু এটা দ্বারা লিখতে হয়, কিন্তু আমরা ইচ্ছা করলে কিন্তু এটা দ্বারা লিখতে পারি বাংময়। ঠিক তেমনি ভাবে তর পূর্ণরূপ তিনটা, এই যে এটা হলো তর পূর্ণরূপ, কিন্তু এটার মধ্যে অনুসন্ধ দিতে গিয়ে এটা খণ্ডত হয়ে গেছে, এই যে এরকম হয়ে গেছে আর এর সাথে এরকম হয়ে গেছে, এই মানে এটা মূলত পূর্ণরূপ। এই জন্য বলে কি পুরাতনা খণ্ড, তো এটা এই জন্য বলে কি বিসর্গ, কিন্তু এটা কাজ করে অনেক সময় হওয়ার মতো। যেমন এখানে আমরা বাহ এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, বাংময় যদি আমরা লিখি এভাবে লিখতে পারি, কিন্তু আমরা যখন বাংলা বই যখন লিখি বাংলা মূলত এইভাবে লেখা হয়, বাংলা আবার এরপরে এইভাবে লেখা হয়। তার মানে কি পুরা অংশ নয়, এটা কি খণ্ড অংশটা, এটা থেকে এটা জন্ম।